ওয়েলকাম স্টুডেন্ট। ওয়েস্ট বেঙ্গল পিএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, এসএলএসটি হোক বা আপার প্রাইমারি হোক, প্রতিটি পরীক্ষাতেই আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের যে বইগুলো রয়েছে টেক্সট বই, সেই বইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রতিটি পরীক্ষাতে এই বইগুলো থেকেই প্রশ্ন আসে। তো আজকে ভূগোল বইয়ের ক্লাস 6-এর ভূগোল বইয়ের প্রথম চ্যাপ্টার আকাশ ভরা সূর্যতারা আমরা ডিটেলসে পড়ব। বই পড়ার দরকার নেই, একটা ভিডিও যথেষ্ট। ভিডিওটি যদি বড় হয় তাহলে এর নেক্সট পার্ট করা হবে। দেখো, ভিডিওর শুরুতেই আমরা দেখব যে একটি মহাবিশ্বের যতগুলো বস্তু, মহাজাগতিক যত বস্তু, এই সমস্ত বস্তুগুলো একটি বিন্দুর ভিতর কেন্দ্রীভূত ছিল। আর এই ঘটনাটি ঘটে প্রায় 1400 কোটি বছর আগে। এই সমস্ত বিন্দুগুলো একটা কেন্দ্রের ভিতর নিযুক্ত ছিল বা আবদ্ধ ছিল, একে বলা হতো সিঙ্গুলারিটি। পরবর্তীকালে এখান থেকে একটা বিশাল বিস্ফোরণ ঘটে, যেটাকে বিগ ব্যাং বলা হয়। এবার এই বিস্ফোরণের ফলে এখান থেকে তৈরি হয় ধূলিকণা ও মেঘ। পরবর্তীকালে এই ধূলিকণা ও মেঘগুলো ধীরে ধীরে জমাট বাঁধতে থাকে। এবার যখনই জমাট বাঁধবে তখন নীহারিকা তৈরি হবে। তো এরকম যখন অসংখ্য নীহারিকা তৈরি হবে, এই অসংখ্য নীহারিকাগুলি একত্রিত হয়ে তৈরি হবে নক্ষত্র। এবার এইরকম নক্ষত্র যদি অনেক হয়, সমস্ত নক্ষত্রকে একসাথে আমরা বলবো ছায়াপথ বা গ্যালাক্সি। আর এরকম যদি অনেকগুলো ছায়াপথ একসাথে অবস্থান করে, সেটাকে আমরা বলবো ছায়াপথ গুচ্ছ বা সুপার ক্লাস্টার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার দেখো, আমরা যে ছায়াপথ গুচ্ছতে বাস করি, সেই ছায়াপথ গুচ্ছের নাম ল্যানিয়াকিয়া। এই ল্যানিয়াকিয়া ছায়াপথ গুচ্ছের মধ্যে আমাদের যে ছায়াপথ, আমাদের এই ছায়াপথের নাম আকাশগঙ্গা। আর আমাদের ছায়াপথের যে কাছের ছায়াপথ, সেই কাছের ছায়াপথের নাম অ্যান্ড্রোমেডা। তাহলে আমাদের ছায়াপথের মধ্যে আমরা কোন নক্ষত্রে বাস করি? সূর্যতে বাস করি। সূর্য ছাড়াও কিন্তু আরও অনেক প্রচুর নক্ষত্র রয়েছে। এই নক্ষত্রগুলো যখন একসাথে থাকে তখন এদের আমরা বলি নক্ষত্রমণ্ডল। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এবার দেখো, এই নক্ষত্রমণ্ডলগুলো যখন একসাথে অবস্থান করে, এদের দেখতে বিভিন্ন আকৃতির হয়। যেমন যদি ক্রুশ চিহ্নের মতো দেখতে হয়, একে বলা হবে বকমণ্ডল। যদি এম অক্ষরের মতো দেখতে হয়, সেটাকে বলা হবে ক্যাসিওপিয়া। যদি 7টি তারা একসাথে অবস্থান করে, সেটাকে আমরা বলবো সপ্তর্ষি মণ্ডল। আর যদি শিকারী পুরুষের মতো তীরধনুক নিয়ে অবস্থান করে, সেটাকে আমরা বলবো কালপুরুষ। দেখো, নক্ষত্র বা তারা, এই দুটো পরিভাষা কিন্তু এক, কিন্তু এদের মধ্যে একটু আলাদা আছে, একটু বেসিক পার্থক্য আছে। সেটা এটাই যে আমাদের থেকে যেগুলো অনেক দূরে তাদের আমরা বলি তারা, আর যারা অনেক কাছে তাদের আমরা বলি নক্ষত্র। যেমন সূর্য অনেক কাছে, সেই জন্য সূর্যকে আমরা নক্ষত্র বলি। কিন্তু যেগুলো অনেক দূরে, যেগুলো জল করে জ্বলছে, সেগুলোকে আমরা কিন্তু নক্ষত্র বলবো না, সেগুলোকে আমরা বলবো তারা। খালি চোখে আমরা কেবলমাত্র 6000-এর মতো তারা দেখতে পারি। আর এই রকম একটি তারা রয়েছে, তার নাম ধ্রুব তারা, যেটি উত্তর আকাশে দেখা যায়। আগেকার দিনের নাবিকরা এই ধ্রুব তারা দেখে কিন্তু দিক নির্ণয় করত। এরকম আরও একটি তারা রয়েছে যাকে আমরা বলি সন্ধ্যা তারা। কিন্তু মাথায় রাখতে হবে, সন্ধ্যা তারা কিন্তু কোনো গ্রহ নয়, কোনো নক্ষত্র নয়। এটি হচ্ছে একটি গ্রহ যাকে বলা হয় শুক্র গ্রহ। আর এটি কিন্তু ওঠে পশ্চিম দিকে। বুঝতে পেরেছ? এবার দেখো, এবার কোন তারার কতটা বয়স, এটা কিন্তু আমরা রং দেখেই বলতে পারি। কেমন? এবার তারার রং এই 4 ধরনের সাধারণত হয়ে থাকে: সাদা, নীল, হলুদ, লাল। যে তারাগুলো সদ্য তৈরি হয়েছে, যেগুলোর উষ্ণতা প্রচণ্ড, সেগুলোর রং কিন্তু সাদা। একটু যখন বয়স বাড়বে তখন হালকা একটু তাপ কমবে, উষ্ণতা কমবে, তার রং হবে নীল। আর একটু কম হয়ে হলুদ। তারপরে যখন তাপ একদম কমে আসবে, বয়স অনেক হয়ে যাবে, তখন তার রং হবে লাল। আমাদের নক্ষত্র সূর্যের রং কিন্তু হলুদ। আর ধরে নেওয়া হয় সূর্যের গড় আয়ু প্রায় 1000 কোটি বছর, মানে 1000 কোটি বছর পরে ধরে নেওয়া হবে যে সূর্য এখন ধ্বংস হয়ে যাবে। এবার দেখো, তাহলে আমাদের নক্ষত্রের নাম সূর্য। আর নক্ষত্রের চারিদিকে যে গ্রহগুলো পাক খাচ্ছে, সেই গ্রহের মধ্যে আমাদের যে গ্রহ, তার নাম পৃথিবী। তো সূর্য থেকে পৃথিবী এর দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। তার মানে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম সূর্য। কিন্তু পৃথিবীর দ্বিতীয় কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। প্রশ্ন এমন আসতে পারে যে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার।
পৃথিবীর সবচেয়ে দূরের নক্ষত্র প্রক্সিমা সেন্টারি কত দূরত্বে রয়েছে? 41 লক্ষ কোটি কিলোমিটার। দেখো এখানে দূরত্বটা কিন্তু অনেক বেশি সংখ্যার, 15 কোটি কিলোমিটার। এবার কোটি না লিখে যদি আমি সংখ্যায় লিখি, এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এই ডিস্টেন্সগুলো এত বড় বড় সংখ্যা না লিখে একটা সহজ ভাষা রয়েছে, সেটাকে আমরা বলি, বা একক রয়েছে, সেটাকে আমরা বলি আলোকবর্ষ। তো মহাবিশ্বের যে দূরত্ব, এই দূরত্বটা এতটাই বেশি, তো এই বেশি দূরত্বকে লাঘব করে ছোট্ট একটা একক দেওয়া আছে, তার নাম আলোকবর্ষ। এবার এই আলোকবর্ষ পরিমাপ করার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন আলোকবর্ষ কী, আগে আমাদের জানতে হবে আলোকবর্ষ কী। দেখো, আলোর গতিবেগ 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই হিসেবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। তাহলে 15 কোটি কিলোমিটার দূরত্বে আলো আসতে সময় নেয় কত? 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিবেগে 15 কোটি কিলোমিটার আসতে আলোর সময় নেয় কত? 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে 1 মিনিট 3 লক্ষ কিলোমিটার, 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিবেগে 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করবে, আলোর গতিবেগ 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, এই গতিবেগে আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্বটাকেই বলা হচ্ছে 1 আলোকবর্ষ। এই হিসেব অনুযায়ী পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব 4.2 আলোকবর্ষ, মানে 4.2 আলোকবর্ষ। দেখো, এবার আমরা আমাদের নক্ষত্রটাকে পড়ি। তাহলে আমাদের নক্ষত্রের নাম কি? সূর্য। তো ধরে নেওয়া হয় যে সূর্য নাকি তৈরি হয়েছিল 8 থেকে প্রায় 460 কোটি বছর আগে। আর সূর্য কোন দুটো গ্যাস থেকে তৈরি হয়েছিল? হাইড্রোজেন এবং হিলিয়াম। এবার হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস, এখানে হিলিয়াম গ্যাসের কোনো একটা বিক্রিয়া ঘটে, যার জন্য সূর্য ক্রমাগত জ্বলতে থাকার জন্য তাপ হয়। এবার তাপের জন্য ভিতরের তাপমাত্রা কিন্তু প্রচণ্ড বৃদ্ধি পায়। এর ভিতরের তাপমাত্রা তাহলে কত হয়? 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যের বাইরের তাপমাত্রা কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 6000 ডিগ্রি সেলসিয়াসের যে উষ্ণতা, এই উষ্ণতার 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। একে বলা হয় ইনকামিং সোলার রেডিয়েশন। এই 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে আসতে সময় নেয় কত? 8 মিনিট 20 সেকেন্ড। এবার আমরা আয়তনের দিক থেকে দেখি। যদি দেখি তাহলে দেখব যে সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, এবং সূর্যতে পৃথিবীর মতো 1300টি পৃথিবী সূর্যতে ধরে যাবে। মানে 1300টি পৃথিবীর সমান হলো এই সূর্য। বোঝা যাচ্ছে? এই যে সংখ্যাগুলো, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার দেখো, সূর্যের গায়ে কিছু কিছু আমরা কালো কালো ছাপ দেখতে পাই, সেগুলোকে আমরা বলি সৌরকলঙ্ক। আর সূর্যের গায়ে, মানে সূর্যের এই বাইরে করোনা, সূর্যের এই লেয়ারটাকে করোনা বলে। এইখানে যে এক ধরনের সোলার ফ্লেয়ার দেখা যায়, একে আমরা বলি সৌরঝড়। আর এই সৌরঝড়ের ফলেই কিন্তু অরোরা অস্ট্রিওলিস, অরোরা বোরিওলিস এগুলো সৃষ্টি হয়। আর এই জিনিসগুলো আমরা পরে অবশ্য জানবো ডিটেলসে। তো এই সৌরঝড় প্রতি 11 বছর অন্তর অন্তর হয়ে থাকে, ইম্পর্টেন্ট জিনিস। এবার দেখো, তাহলে সূর্যের চারিদিকে বনবন করে পাক খাচ্ছে কিন্তু গ্রহ। কতগুলো গ্রহ? 8টি গ্রহ। মানে সৌরজগতের 8টি গ্রহ সূর্যের চারিদিকে বনবন করে পাক খাচ্ছে। এই 8টি গ্রহ সম্বন্ধে আমাদের জানতে হবে। প্রথমত 9টা ছিল, তার পরবর্তীকালে 2006 সালে প্লুটোকে বাদ দেওয়া হয়। প্লুটোকে বাদ দিয়ে এখন 8টা গ্রহ করা হয়েছে। এবার এই 8টি গ্রহের মধ্যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপরে কিছু গ্রহাণুপুঞ্জ রয়েছে, তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 8টা গ্রহ রয়েছে। তো প্রথম যেটা রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এদের বলা হয় ইনার প্ল্যানেট বা অন্তস্থ গ্রহ। মানে যেগুলো গ্রহাণুপুঞ্জের ভিতরে রয়েছে, এদের বলা হচ্ছে ইনার প্ল্যানেট বা অন্তস্থ গ্রহ। তো এই সমস্ত গ্রহগুলো কিন্তু কঠিন প্রকৃতির, মানে আমি যদি যাই সেই গ্রহে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবো। আর এই গ্রহগুলোতে উপগ্রহের সংখ্যা অনেক কম। কিন্তু আমরা যদি এই গ্রহগুলোতে আসি, বহিস্থ গ্রহগুলো, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই গ্রহগুলো কিন্তু গ্যাসীয় প্রকৃতির, মানে এগুলো গ্যাস দ্বারা তৈরি। এদের উপরে আমরা দাঁড়াতে পারবো না। আর এই গ্রহগুলিতে উপগ্রহের সংখ্যা অনেক বেশি, তুলনামূলক অনেক বেশি। এবার প্রতিটা গ্রহে আমাদের আলাদা আলাদা করে পড়তে হবে।
দেখো বুধ, বুধ কিন্তু সবথেকে নিকটতম গ্রহ, সূর্যের সবথেকে নিকটতম গ্রহ, আর সবচেয়ে দ্রুততম বটে, তার সাথে সাথে ক্ষুদ্রতম, এতগুলো জিনিস মনে রাখতে হবে। আর এই বুধ কিন্তু সবথেকে দ্রুত পাক খায়, এর বায়ুমণ্ডল নেই, ধূসর রঙের, আবর্তন করে, মানে ও নিজে নিজে পাক খায় 28 দিনে, এবং সূর্যকে পরিক্রমণ করে, মানে সূর্যকে পাক খায় 88 দিনে। আর এই যে আবর্তন করছে, মানে নিজে নিজে যে ঘুরছে, এই নিজে নিজে ঘোরার দিক কোনটা? পশ্চিম থেকে পূর্ব দিক, মানে নিজে নিজে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে। এবার দেখো সূর্যের কিন্তু কোনো, ওই বুধের কিন্তু কোনো বায়ুমণ্ডল নেই, মানে দিনের বেলায় সূর্য থেকে যে তাপটা আসে সেই তাপটা রাতের বেলায় পুনরায় ফিরে যায়। তার জন্য বুধে দিনের বেলায় উষ্ণতা অনেক বেশি হলেও রাতের বেলায় কিন্তু উষ্ণতা অনেক কম, যার জন্য বুধকে আমরা উষ্ণতম গ্রহ বলি না, যেটা আমরা পরে জানতে পারবো, পরের গ্রহটা যখন পড়বো তখন। নেক্সট গ্রহ শুক্র। দেখো শুক্রকে বলা হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ, মানে পৃথিবীর মতোই দেখতে, একদম পৃথিবীর কাছে অবস্থান করে, সেই জন্য একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এটি কিন্তু পৃথিবীর কাছে অবস্থিত। যদি বলা যায় পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি, বলতে হবে শুক্র, পৃথিবীর যমজ গ্রহ শুক্র। একে প্রেসার কুকার গ্রহ বলা হয়। এবার প্রেসার কুকারে প্রেসারটা তৈরি করছে কে? প্রেসারটা তৈরি করছে ঢাকনাটা। আর এই গ্রহের ক্ষেত্রে প্রেসার তৈরি করে শুক্রের চারিদিকে থাকা বায়ুমণ্ডল। এবার কার বায়ুমণ্ডল? কার্বন ডাইঅক্সাইডের বায়ুমণ্ডল। এবার আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড হলো একটি গ্রিন হাউস গ্যাস, আর গ্রিন হাউস গ্যাস সাধারণত কী করে? ওই সূর্যের তাপ বা তাপকে ধরে রাখে। এবার তাপকে যদি ধরে রাখে তাহলে উষ্ণতা কী হবে? তুলনামূলক বেশি হবে। এবার বেশি থাকার জন্য দিনের বেলায় তো উষ্ণতা বেশি এমনিতেই আছে, এবার রাতের বেলা যখন হয় তখন সেই উষ্ণতা বাইরে বেরোতে পারে না, কার্বন ডাইঅক্সাইড সেই উষ্ণতাটাকে ক্যাপচার করে রাখে, যার জন্য রাতের বেলায় উষ্ণতা কিন্তু তুলনামূলক বুধের থেকে অনেক বেশি থাকে, সেই জন্য উষ্ণতার প্রসারও কম। এই জন্য শুক্রকে সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ বলা হয়। এবার দূরত্ব যদি দেখি 10.7 কোটি কিলোমিটার আবর্তন করতে, মানে ও নিজে নিজে যদি আবর্তন করে, মানে ঘোরে নিজে নিজে পাক খায়, সেক্ষেত্রে সময় লাগবে 243 দিন। আর যদি সূর্যকে পাক খায় তাহলে সময় নেবে 225 দিন। আর নিজে নিজে আবর্তন করতে, আবর্তন কোন দিক থেকে কোন দিকে করে? পূর্ব থেকে পশ্চিম দিকে। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে এমন একটি গ্রহের নাম বলো যেই গ্রহের আবর্তন পরিক্রমণের চেয়ে বেশি, মানে ও সূর্যকে এক পাক দিয়ে চলে আসবে, তা ও নিজে এক পাক খাবে না, মানে সূর্যকে এক পাক দিয়ে আসতে সময় লাগছে 225 দিন, কিন্তু ও নিজে নিজে এক পাক খেতেই সময় লাগছে 243 দিন, মানে পরিক্রমণের থেকে আবর্তন বেশি। আর এই আবর্তন আবার কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম দিকে। আমাদের সৌরজগতে যতগুলো উপগ্রহ আছে, যতগুলো গ্রহ আছে, শুধু শুক্র এবং ইউরেনাস বাদে প্রতিটি গ্রহেরই আবর্তন পশ্চিম থেকে পূর্ব দিকে। শুধুমাত্র এই শুক্র যেটি পূর্ব থেকে পশ্চিম দিকে পাক খায়, এবং পরবর্তীতে আমরা ইউরেনাস পড়ব যেটি উত্তর থেকে দক্ষিণ দিকে পাক খায়। এবার দেখো পৃথিবী, তো আমরা সকলেই জানি যে পৃথিবী আমাদের গ্রহ, জলের ভাগ বেশি থাকা একে নীল গ্রহ বলি। এমন একটি গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। আর পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর দূরত্ব সূর্য থেকে 15 কোটি কিলোমিটার। আর এই 15 কোটি কিলোমিটারে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মানে নিজে নিজে পাক খেতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এবং সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আর পৃথিবীর একমাত্র উপগ্রহ রয়েছে, তার নাম চাঁদ। এবার আমরা পড়ব মঙ্গল। দেখো পৃথিবীর পরের গ্রহটার নামই কিন্তু মঙ্গল। তো মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। লাল গ্রহ কেন বলে? কারণ এখানে রয়েছে ফেরাস অক্সাইড। ফেরাস অক্সাইড থাকার জন্য মঙ্গলকে আমরা লাল গ্রহ বলি। এবার লাল গ্রহে রয়েছে একটি মাউন্টেন যাকে বলা হয় অলিম্পিয়া মাউন্টেন। এই অলিম্পিয়া মাউন্টেন সৌরজগতে যতগুলো গ্রহ রয়েছে, এই গ্রহগুলোতে যত মাউন্টেন রয়েছে, সমস্ত মাউন্টেনের চেয়ে এই অলিম্পিয়া মাউন্টেন হচ্ছে সবচেয়ে উচ্চতম। মানে সৌরজগতের সবচেয়ে উচ্চতম মাউন্টেন যদি বলা হয় তার নাম অলিম্পিয়া মাউন্টেন। এটি কোথায় রয়েছে? মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহ আবর্তন করতে সময় নেয় 24 ঘন্টা 37 মিনিট। পরিক্রমণের সময় নেয় 687 দিন। আর এর দুটি উপগ্রহ রয়েছে খুব ইম্পর্টেন্ট, ডাইমোস এবং ফোবস। যে কোনো একটি দিয়ে বলবে, বলো এটি কার উপগ্রহ, তখন বলতে হবে এটি মঙ্গলের উপগ্রহ। এবং 2012 সালে নাসা কিউরিওসিটি রোভার এখানে অবতরণ করেছিলেন। এটি খুব ইম্পর্টেন্ট, এটিও মনে রাখতে হবে যে 2012 সালে নাসা কিউরিওসিটি রোভার এখানে অবতরণ করেছিলেন। এরপরে বাকি যেই গ্রহগুলো রয়েছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে কভার করব। থ্যাংক ইউ।